আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্সের ডে 4-এ এসে পৌঁছেছি। লাস্ট দিন আমরা ডে 3 ক্লাস শেষ করেছি। ওখানে ক্রম, আণবিকতা এই সম্পর্কে সব ভালোভাবে আমাদের জানা হয়েছে। তো আজকে আমরা ডে 4-এ এসে পৌঁছেছি। তো ডে 4-এ প্রথমে ক্রম ও আণবিকতা সম্পর্কে আগের দিন অনেক কিছু কোশ্চেন আলোচনা হয়েছে। আজকে একটি কোশ্চেন আলোচনা করার পরেই আমরা চলে যাব শূন্য ক্রম বিক্রিয়ার কাইনেটিক্স নিয়ে। তো কী সেই কোশ্চেনটি হচ্ছে এরকম কোশ্চেন হতে পারে যে একটি শূন্য ক্রম বিক্রিয়া কি মৌলিক হতে পারে? মৌলিক হতে পারে। তাই কোশ্চেনটা কী হলো, একটি শূন্যক্রম বিক্রিয়া কি মৌলিক হতে পারে? আগের দিন কিন্তু আগের ক্লাসে আমরা এই মৌলিক বিক্রিয়া হতে পারে কি না এই জাতীয় কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তবু আজকে একটা কোশ্চেনের পরেই চলে যাব আমরা শূন্যক্রম বিক্রিয়ায়। তো শূন্যক্রম বিক্রিয়া কি মৌলিক হতে পারে? তাহলে ক্রম কি বলে দিচ্ছে? ক্রম আমাদের কি বলে দিচ্ছে? শূন্য। বিক্রিয়ার ক্রম কি বলে দিচ্ছে? শূন্যক্রম বিক্রিয়া। আচ্ছা, মৌলিক বিক্রিয়ার আগের দিন আমরা কন্ডিশন কি পড়েছি? শর্ত। মৌলিক বিক্রিয়া শর্ত কি? মৌলিক বিক্রিয়া হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়। আর আমরা কি দেখেছি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে? আমরা কি দেখেছি? ক্রম ইকুয়াল টু কি হয়? আণবিকতা হয়। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ক্রম আর আণবিকতা কি সমান হয়। তাহলে বিক্রিয়ার ক্রম যদি শূন্য হয় তাহলে আণবিকতাকেও কি হতে হবে? শূন্য হতে হবে। কিন্তু এটা সম্ভব নয়। আণবিকতার সংজ্ঞা অনুযায়ী আমরা দেখেছি আণবিকতা কিন্তু কখনো শূন্য হতে পারে না। কেন হতে পারে না? দেখো, ধরো A2 আর B2 বিক্রিয়া করে তৈরি করছে 2AB। ধরে নিলাম বিক্রিয়াটা মৌলিক, ওয়ান স্টেপে ঘটছে। তাহলে আণবিকতা কত হয়? আণবিকতা হয় 2। একটা A2 একটা B2, আণবিকতা 2। কিন্তু আণবিকতা শূন্য মানে কি? শূন্য মানে শূন্য A2 শূন্য B2 এই টাইপের। তাহলে শূন্য কি প্রকৃতপক্ষে হতে পারে? যদি কোনো অণু বা পরমাণু সংখ্যাই না থাকে, অণু বা পরমাণুই না থাকে, তাহলে সেই বিক্রিয়ার আণবিকতা শূন্য। কিন্তু সেই রকমের বিক্রিয়ার তো কোনো অস্তিত্বই নেই, তাই না? অণু বা পরমাণু তো থাকবেই। তাহলে আণবিকতা কখনো কি হতে পারে না? আণবিকতা কখনো শূন্য হতে পারে না। তাই যেহেতু আণবিকতাটা শূন্য হতে পারে না, তাই শূন্যক্রম বিক্রিয়াটা কিন্তু মৌলিক কখনো হবে না। শূন্যক্রম বিক্রিয়া মৌলিক হতে পারে না। তার মানে যে সমস্ত বিক্রিয়ার ক্রম আগের দিন দেখানো হয়েছিল, যে সমস্ত বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ বা শূন্য, সেই সমস্ত বিক্রিয়া কিন্তু কখনোই মৌলিক হবে না। কারণ মৌলিক বিক্রিয়া হতে গেলে ক্রম ও আণবিকতা সমান হতে হয়। কিন্তু আমরা দেখেছি বিক্রিয়ার আণবিকতা কখনোই শূন্য বা ভগ্নাংশ কিন্তু হতে পারে না। আচ্ছা, এবার আমরা চলে যাব শূন্যক্রম বিক্রিয়ায়। শূন্যক্রম বিক্রিয়ার কাইনেটিক্সে আমরা চলে যাব। ঠিক আছে? তো কাইনেটিক্স অফ জিরো অর্ডার রিয়াকশান। কি পড়বো আমরা পড়বো শূন্যক্রম বিক্রিয়ার কাইনেটিক্স। কাইনেটিক্স মানে তোমরা দেখেই আসছো বিক্রিয়ার হার কি হতে পারে, বিক্রিয়ার আজকে নতুন শিখবো অর্ধায়ু কি হতে পারে, বিক্রিয়াটা কখন শেষ হবে, বিক্রিয়াটা কি আদেও শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে, এই বিক্রিয়াটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। কোন বিক্রিয়া নিয়ে করব আজকে? আমরা শূন্যক্রম বিক্রিয়া নিয়ে করব অ্যানালিসিস। ঠিক আছে? তো শূন্যক্রম বিক্রিয়া অ্যানালিসিস করব। এবার কী কী অ্যানালিসিস করব? এক নম্বর হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়াহার সমীকরণের সমাকলিত রূপ। শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়াহার সমীকরণের সমাকলিত রূপ। শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়াহার সমীকরণের সমাকলিত রূপ।
এই টপিকটা নিয়ে প্রথমে আমরা দেখব যে সমাকলিত রূপটি দেখতে কেমন হচ্ছে একটা শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ। ঠিক আছে, তো আমরা একটা শূন্যক্রম বিক্রিয়া ধরে নিচ্ছি এ থেকে ওদিকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটি আমরা ধরে নিচ্ছি একটি শূন্যক্রম বিক্রিয়া। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা শূন্যক্রম বিক্রিয়া। তো ধরে নিই যখন টি সমান 0 তখন এ এর গাঢ়ত্ব ছিল A0 A0, যখন টি সমান 0 তখন এ এর গাঢ়ত্ব ছিল A0। এটার মানে কিন্তু কেয়ারফুলি শুনবে, এই A0 মানে কিন্তু এটা কিন্তু নয়, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, পুরো ভুল। A0 মানে টি সময় 0 মানে এটা ভেবো না যে এটা 0। মানেটা কি? মানেটা হচ্ছে বিক্রিয়াটা যখন স্টার্ট হয়নি তখন আমি তো অনেকটা এ নিয়ে বিক্রিয়াটা স্টার্ট করেছি। ধরো একটা বিক্রিয়া চলছে, একটা বিক্রিয়া করব, বিক্রিয়াটা কি তৈরি হচ্ছে? এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে এ থেকে বি তৈরি হচ্ছে। তাহলে আমি বিক্রিয়াটা যখন শুরু করলাম আমি কি করলাম? এতটা কি নিলাম? এতটা এ নিলাম। ঠিক আছে, তার মানে A0 কিন্তু একটা মান আছে, আমি যেটা নিয়ে বিক্রিয়াটা স্টার্ট করছি সেইটা হচ্ছে A0। A0 কিন্তু 0 নয়। A0 কেন লিখছি? কারণ এই টাইমটা বোঝানোর জন্য। টাইম t = 0-তে এর যে গাঢ়ত্বটা সেটাকে আমি ডিনোট করছি A0 দিয়ে। ক্লিয়ার? A0টা কিন্তু 0 নয়। A0 মানে হচ্ছে যে বিক্রিয়ক পদার্থ নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করছি তার গাঢ়ত্ব হতে পারে 50, তার গাঢ়ত্ব হতে পারে 70, আমি যেটা নিয়ে স্টার্ট করছি। A0 কিন্তু 0 নয়। A0 হচ্ছে বিক্রিয়াটির প্রারম্ভিক গাঢ়ত্ব। A0কে আমরা বলছি, A0 হচ্ছে কি বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব। প্রারম্ভিক মানে শুরুতে যে গাঢ়ত্বটা ছিল। এবার যত সময় যাবে তত A0-র মানটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে A0টা কি পরিষ্কার? আচ্ছা, এর আরেকটা জিনিস ধরে নিই, টাইম টি মানে টি সেকেন্ড পরে এর গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি এটি। ঠিক আছে, তাই টি সময় পরে এর গাঢ়ত্ব কি? এর গাঢ়ত্ব হচ্ছে এটি, বা এটাকে আমরা এ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাই পরে আসছি। প্রারম্ভিক গাঢ়ত্বটা থাক, আপাতত প্রারম্ভিক গাঢ়ত্বটা বোঝো A0। ঠিক আছে, আচ্ছা এইবার শূন্যক্রম বিক্রিয়ার আমরা যদি এবার কাইনেটিক্সটার দিকে এবার এগোই, আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে এই বিক্রিয়াটা যদি শূন্যক্রম বিক্রিয়া হয় বা এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়ার হার কত? আমরা কিন্তু এখন সব তাৎক্ষণিক হারগুলো নিয়ে কাজ করব। বিক্রিয়ার হার কত? -dA/dt। যদি বুঝতে অসুবিধা হয় প্রথম ক্লাসে চলে যাবে, দেখে নেবে ভিডিও, তাহলে অসুবিধা আর হবে না। তাহলে বিক্রিয়ার হার কত হচ্ছে? এর সাপেক্ষে এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, সময় যত এগোবে এর গাঢ়ত্ব আস্তে আস্তে তত কমবে, তাই এই নেগেটিভ সাইনটি আসে। ডে 1-এর ক্লাসে ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে বিক্রিয়ার হার কত হয়ে গেল? বিক্রিয়ার হারকে যদি আমরা ছোটো হাতের এ দিয়ে লিখি, রেট অফ রিয়াকশান ইকুয়াল টু কী হলো? -dA/dt। আচ্ছা, আমরা এবার বিক্রিয়ার হার সমীকরণ থেকে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখতে পারি? কি ক্রম বিক্রিয়াটা? শূন্যক্রম বিক্রিয়া, তাই আমরা কি লিখতে পারি? R = K × A⁴। বোঝা গেছে? তাহলে আমরা এখন কি লিখতে পারি? এই যে বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা এটা লিখতেই পারি, R = K × 0, আগের ক্লাসেই হয়েছে। কেন লিখতে পারি এটা? A⁴ কেন দিলাম? কারণ এই বিক্রিয়াটি কি ক্রম বিক্রিয়া? এই বিক্রিয়াটি শূন্যক্রম বিক্রিয়া, তার মানে নিশ্চয়ই এ এর মাথায় শূন্য আছে, তাই বিক্রিয়াটি শূন্যক্রম বিক্রিয়া। অসুবিধা হলেই থার্ড ক্লাসটা দেখে নেবে। তাহলে এইটাও বিক্রিয়ার হার, এইটাও বিক্রিয়ার হার, মানে বিক্রিয়ার হারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? এই বিক্রিয়ার হারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি -dA/dt দিয়ে। ঠিক আছে, আবার এই বিক্রিয়ার হার সমীকরণ বিক্রিয়ার গতিসূত্র থেকে কি আসছে? R = K × A⁴ আসছে। তাহলে এই দুটি সমীকরণকে মিলিয়ে এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব যে বিক্রিয়ার হার ইকুয়াল টু বিক্রিয়ার হার, হারের মানে এইমাত্র পেলাম, এটা হারকে এই জায়গায় লিখতে পারি, বিক্রিয়ার হার ইকুয়াল টু কি লিখতে পারি? K × A⁴। একটু আগে খেয়াল করে দেখো, হার সমীকরণ থেকে আমরা এটা লিখেছিলাম।
হার সমীকরণ থেকে এটা আমরা লিখেছিলাম একটু আগে। কেন লিখেছিলাম? a⁴ কেন দিয়েছিলাম? কারণ বিক্রিয়ার ক্রম কত? বিক্রিয়ার ক্রম হচ্ছে 0। যদি বিক্রিয়াটা প্রথম ক্রম হতো তাহলে এই সমীকরণটা কি হয়ে যেত? ঘাতত্ব টু দি পাওয়ার কী হয়ে যেত? 1 হয়ে যেত। কারণ আমরা ক্রমের সংজ্ঞা পড়েছি যে এই ঘাতের যোগফলগুলিকে আমরা বলছি বিক্রিয়ার ক্রম। এখানে একটাই বিক্রিয়ক পদার্থ আছে, তাই এক্ষেত্রে যদি প্রথম ক্রম বিক্রিয়া হতো তাহলে 1 হতো। যেহেতু বিক্রিয়াটা শূন্য ক্রম বিক্রিয়া, তাহলে a টু দি পাওয়ার কী হচ্ছে? 0 হচ্ছে। আর বিক্রিয়ার হারকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আরের জায়গায় আমি বিক্রিয়ার হারটাকে বসালাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লাইনে আমি একবারে করে দিচ্ছি। এখানে a টু দি পাওয়ার 0 মানে কত? এর মান 1। দেখো, এই হচ্ছে আমাদের যে সমীকরণটা পেলাম, এটাকে আমরা নাম দিচ্ছি প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে একটু মডিফাই যদি আমরা করি, তাহলে কি লিখতে পারি? -dA = k dt লিখতে পারি। তোমরা সমাকলন মোটামুটি জানো বেশিরভাগ জনই, আবার যাদের বায়োসায়েন্স আছে অথচ কেমিস্ট্রি আছে তাদের হয়তো সমাকলনটি অতটা জানা নেই। তো এই পড়াতে যেটুকু প্রয়োজন আমি সেইটুকু বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়। এবার আমরা কি করব? সমীকরণটিকে সমাকলিত করিয়া পাই। এই সমীকরণটাকে এবার আমরা সমাকলন করব। সমীকরণটিকে তাহলে সমীকরণটিকে কি লিখলাম? সমাকলিত করিয়া পাই। এবার সমাকলনটি আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। ইন্টিগ্রেশন কার করছি? dx। যারা জানো না তাদের জন্য, যারা জানো তাদের কোনো অসুবিধে নেই। এইটা হচ্ছে সমাকলন চিহ্ন, এই হচ্ছে সমাকলন চিহ্ন। কার সমাকলন করছি? dx এর সমাকলন করছি। dx এর সমাকলন করলে তার মান হয় x। ঠিক আছে, এবার এখানে লিমিট দেওয়া সমাকলন হয়, তোমরা নিশ্চয়ই অঙ্ক পড়েছো। আর লিমিট ছাড়াও সমাকলন হয়। যদি সমাকলনটিতে লিমিট ছাড়া হয় তাহলে এক্ষুনি আসছে কী করতে হবে। তো আপাতত ছোট্ট করে সমাকলনটি শেখাচ্ছি। যদি আমরা ডিটির সমাকলন করি তার মান কত হয়? টি। বোঝা গেছে? তার মানে সমাকলন কার করছি? dx। যার সাপেক্ষে করছি সমাকলন, dx থাকলে শুধু হবে x, dt থাকলে হবে t। তাহলে এখানে যদি সমীকরণটিকে সমাকলিত করিয়া পাই তাহলে আমরা কি লিখতে পারবো? ডিটির আগেও আমরা দিয়ে দেবো সমাকলন চিহ্ন। ঠিক আছে, তো সমীকরণটিকে সমাকলিত করিয়া পাই। কার কার সমাকলন করছি? এই যে ডি দেয়া যেগুলো আছে, ডি এর সামনে চিহ্ন দিলাম, ডিটির সামনে দিলাম। মনে হতে পারে স্যার কে এর সামনে দিলেন না কেন? কে এর সামনেও দিতে পারি, কিন্তু কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই সেটার সমাকলন হবে না, সেটা বাইরে চলে এলো। তাহলে কার কার সমাকলন করলাম? যারা ডি দিয়ে যেগুলো আছে তাদেরকে আমরা সমাকলন চিহ্ন দিলাম। ঠিক আছে, তো এই সমাকলন চিহ্ন দেওয়ার পর এদের যদি আমরা সমাকলন করি তাহলে কি আসবে? ডি এর সমাকলন করলে আসবে এ। সামনে মাইনাস চিহ্ন ছিল বলে মাইনাস চলে এলো, মাইনাস চিহ্ন ছিল বলে সামনে মাইনাসটা চলে এলো। আচ্ছা, ডান দিকে কি হবে? ডান দিকে কেটা যেমন আছে, এই যে দেখিয়েছি, ডিটির সমাকলন করলে কি আসবে? টি। তাহলে যারা জানো না, যাদের বায়োসায়েন্স আছে তারা একটু এইভাবে মুখস্থ করে একটু চালিয়ে নাও। যদি ডিওয়াই এর সমাকলন হয় তাহলে ওয়াই, যদি ডিএক্স এর সমাকলন হয় তাহলে এক্স, ডিটির সমাকলন হলে টি। এছাড়া অনেক সমাকলন হয় যেগুলি পরে যদি লাগে তখন বলে দেবো। ঠিক আছে, তাহলে মাইনাস ডি এর সমাকলন করলে কী হয়? মাইনাস সাইনটা যেমন ছিল সেরকম বেরিয়ে গেল। এখানে আমরা মাইনাসটাকে বাইরে দিয়েও লিখতে পারতাম, তো মাইনাস সাইনটাকে এক কাজ করি, বাইরেই করে দিই। মাইনাসটার তো সমাকলন হবে না, তাহলে মাইনাস সমাকলন চিহ্ন ডিএ, আর এখানে কে সমাকলন চিহ্ন ডিটি। তাহলে মাইনাসটা যেমন ছিল বসলো, ডি এর সমাকলন করলে হবে থার্ড ব্র্যাকেটে, এখানে ডিএক্স থাকলে এক্স, ডিটি থাকলে টি, ডিওয়াই থাকলে ওয়াই। তাহলে এখানে ডি এ আছে, তাহলে থার্ড ব্র্যাকেটে এ আছে, থার্ড ব্র্যাকেটে কে, টিটা এলো। ঠিক আছে, আচ্ছা এইবার বলি, সমাকলন যখন আমরা লিমিট ছাড়া করব, যারা অঙ্ক আছে যাদের, তাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। যাদের অঙ্ক নেই তারা একটু প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটাকে রপ্ত করে নিও। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম সহজভাবে বুঝিয়ে দিলাম। তাহলে যাদের যে সমস্ত সমাকলনের লিমিট নেই সেক্ষেত্রে কিন্তু একটা এখানে আমাদের ডান দিকে একটা প্লাস সি দেবো।
যেহেতু এটা লিমিট নেই, এবার যাদের ম্যাথ নেই তাদের মনে হবে স্যার লিমিট দেওয়া সমাকলনটি কী, তাহলে সেইটা বলার এখানে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তোমরা এইটুকু মনে রাখো, লিমিট দেওয়া সমাকলন কি এই টাইপের হয়, 0 to 1, এখানে দিয়ে দেবে 2 to 3, এরকম লিমিট, এর মধ্যে সমাকলন হচ্ছে, 0 থেকে 1-এর মধ্যে সমাকলন হচ্ছে, 3 থেকে 2-এর মধ্যে সমাকলন হচ্ছে, এখানে কোনো লিমিট নেই। কিন্তু যেহেতু লিমিট নেই তাহলে এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বললাম, সেই কনস্ট্যান্টটাকে আমরা বললাম সি। ঠিক আছে, এই সিটাকে আমরা বলছি সমাকলন ধ্রুবক। এই সিটাকে ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে দেবে, সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এবার আগের লাইনগুলো একটু মুছতে হবে আমায়, এই লাইনগুলি মুছলাম। আশা করি সমাকলন যাদের ম্যাথ নেই তারাও মোটামুটি বুঝতে পারলে যে কীভাবে কাজটা আমাদের চালাতে হবে। ঠিক আছে, তো এই সমীকরণটিকে আমরা নাম দিয়ে দিলাম এবার 2 নম্বর সমীকরণ, সমীকরণ নাম্বার 2। এবার আমরা ফিরে যাই এই শুরুর এইটাতে, যেটা শুরুতে বলছিলাম। ধরো টি ইকুয়াল টু 0, তাহলে এর গাঢ়ত্ব টি ইকুয়াল টু 0-তে আমরা ধরে নিচ্ছি A0। A0টা কি, A0টা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। A0-র একটা যথেষ্ট মান আছে, যতটা অ্যামাউন্ট নিয়ে আমরা বিক্রিয়াটা স্টার্ট করছি সেটাই হচ্ছে A0। তাহলে A0-র একটা নির্দিষ্ট মান আছে। যদি 50 মোল পার লিটার নিয়ে শুরু করি তাহলে তার যেটা গাঢ়ত্ব সেই 50টা হচ্ছে A0, মানে হচ্ছে এটা শুরুর গাঢ়ত্ব, বিক্রিয়কের শুরুর গাঢ়ত্ব, প্রারম্ভিক গাঢ়ত্ব। ঠিক আছে, তাই প্রারম্ভিক গাঢ়ত্ব টি সময় 0-তে প্রারম্ভিক গাঢ়ত্ব A0। কেন? কারণ টি সময় যখন 0 তখন তো বিক্রিয়াটা শুরু হয়নি, তখন তো প্রোডাক্ট কিছু তৈরি হয়নি, তখন পুরোটাই হচ্ছে এ এর গাঢ়ত্ব। আর এর গাঢ়ত্ব শুরুতে যেটা নিয়েছি সেটা হচ্ছে কত, A0। তাহলে টি সমান যখন 0, মানে বিক্রিয়ার শুরুতে, শুরু কিন্তু তখন হয়নি, এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে, টি ইকুয়াল টু কি 0, তাহলে টি ইকুয়াল টু 0-তে এর গাঢ়ত্ব তখন ছিল A0। এবার কিছু সময় বিক্রিয়াটা চলছে চলছে চলছে, কতক্ষণ চললো, আমরা ধরে নিলাম টি সময় চললো, বিক্রিয়াটা টি সময় চললো, ধরলাম টি সেকেন্ড চললো বা টি মিনিট চললো, বিক্রিয়াটা টি সময় চলেছে। টি সময় পরে এর গাঢ়ত্বটা আস্তে আস্তে কী হয়, এই যে গ্রাফটা মনে করে দেখো, বিক্রিয়কের সাপেক্ষে দেখবে গ্রাফটা কীরকম হচ্ছে, এরকম গাঢ়ত্ব আস্তে 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 কী হয়, যত বিক্রিয়া যায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, টি সময়তে আমি এটাকে এ টি আর ধরলাম না, আমি এটাকে এ ধরে নিলাম। টি সময় পরে রিমেনিং যে বিক্রিয়ক পদার্থের যে অবশিষ্ট গাঢ়ত্বটা, মানে যেটা কমতে 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 টি সময় টিতে যে গাঢ়ত্বটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে এ। কেন এটা কমেছে? কারণ এটা আস্তে আস্তে প্রোডাক্ট আস্তে আস্তে তৈরি হয়েছে, আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা আস্তে আস্তে কী হয়েছে, কমতে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সিচুয়েশান। এই সিচুয়েশানটা বোঝাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই সিচুয়েশানটা বোঝাটা যেন ক্লিয়ার থাকে যে এটা কি, বা এখানে তো কোনো বইতে এটি দিয়েও লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে এটা টি সমান যখন 0 তখন প্রারম্ভিক গাঢ়ত্ব, টি সময় পরে যখন বিক্রিয়াটা হয়েছে, মানে এখনকার ধরলাম 10 সেকেন্ড গেছে, মানে 10 সেকেন্ড পরের গাঢ়ত্বটা হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই সমীকরণে একটা কন্ডিশান পুট করতে চলেছি। কি কন্ডিশান? এই সমীকরণে আমরা পুট করছি যখন টি সমান 0, যখন টি সমান 0, দেখো ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুরুর দিনের কথাটা ভাবছি। ঠিক আছে, মানে ধরো আমার কাছে কোনো মাসের প্রথমে আমার কাছে 10,000 টাকা ছিল। ঠিক আছে, সেই 10,000 টাকাটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন, বোঝা গেছে? মাসের শুরুতে আমার হাতে ছিল 10,000 টাকা, সেই 10,000 টাকাটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, যখন আমার খরচ কিছু শুরু হয়নি। এবার যত দিন যাচ্ছে, আমি যদি ব্যবসায় টাকাটা লাগাই, যত ব্যবসায় লাগাচ্ছি, যত দিন যাচ্ছে তত প্রারম্ভিক মূলধনের মানে টাকাটা কী হচ্ছে, আস্তে আস্তে কমছে। ধরো 15 দিন পর আমার হাতে আছে 2,000 টাকা। মাসের শুরুতে আমার হাতে ছিল 10,000 টাকা, 15 দিন পর আমার হাতে এসে দাঁড়িয়েছে 2,000 টাকা, মানে 15 দিন পর আমার টাকার গাঢ়ত্ব, মানে এখানে এর গাঢ়ত্ব হচ্ছে এইটা, আর শুরুতে যে টাকাটা নিয়ে স্টার্ট করেছিলাম আমি, শুরুর টাকাটা হচ্ছে টাকার গাঢ়ত্ব, টাকা তো আর গাঢ়ত্ব বলা হয় না, তবু বোঝানোর জন্য বলছি, শুরুতে টাকার গাঢ়ত্ব যেন 10,000 টাকা ছিল, 10,000 টাকা ছিল, আর এখন টাকাটা কমে কমে হয়েছে হয়তো 2,000 টাকা 15 দিন বাদে। ঠিক আছে, এইবার 15 দিনে দাঁড়িয়ে আমি 15 দিনে দাঁড়িয়ে, এখন আমি এই 15 দিনে দাঁড়িয়ে আছি, মানে বিক্রিয়াটা অনেকটা ঘটে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবার শুরুর দিনের কথাটা বসে বসে ভাবছি যে আমার অত টাকা খরচ হয়ে গেল, একটু ভাবি তো, যখন টি ইকুয়াল টু 0, যখন ব্যবসা স্টার্ট হয়নি
তখন আমার মূলধন কত ছিল, এখন আমার মূলধন কত, মানে যখন আমার ব্যবসা স্টার্ট হয়নি তখন আমার 2000 টাকাটা কত টাকা ছিল, 10,000 টাকা ছিল। যখন আমার ব্যবসাটা শুরু হয়নি তখন মানে 15 দিনে দাঁড়িয়ে আছি আমি 2000 টাকা হাতে নিয়ে। এবার আমি শুরুর দিনের কথাটা ভাবছি, ভাবতে ভাবতে আমার মনে কী আসবে, যে এই 15 দিনে আমার হাতে 2000 টাকা আছে, এই 2000 টাকাটাই যখন আমি ব্যবসাটা স্টার্ট করিনি তখন আমার হাতে কিন্তু এই 2000 টাকাটাই কত হাজার টাকা ছিল, 10,000 টাকা ছিল। তো ঠিক সেই লজিকে এবার আসছি, যখন টি সমান 0, মানে এখন আমি এই কন্ডিশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছি যে যখন টাইমটা 0 ছিল তখন, এই জায়গাটা বুঝবে ভালো করে, তখন 2000 টাকাটা কত টাকা ছিল, 10,000 টাকা ছিল। ক্লিয়ার হলো? মানে এখনকার এর গাঢ়ত্ব হচ্ছে, মাইনাসটা বাদ দিলাম, এখনকার এর গাঢ়ত্ব হচ্ছে থার্ড ব্র্যাকেটে এ, কিন্তু যখন টি সমান 0 ছিল তখন এটা কত ছিল, A0 ছিল। বোঝাতে পারলাম? খুব ক্লিয়ার চাই, কিন্তু এই কনসেপ্টগুলো খালি খালি আসবে, কাজে লাগবে। আবার বলছি, এখন আমার টাইম হচ্ছে টি, ঠিক আছে, এই যেটা ব্যবসা দিয়ে বললাম, এখন 15 দিনে দাঁড়িয়ে আছি, 15 দিনে দাঁড়িয়ে আমার হাতে আছে 2000 টাকা। এবার আমি শুরুর দিনটার কথা ভাবছি, অনেক টাকা খরচ হয়ে গেছে, মন খুব খারাপ, শুরুর দিনের কথাটা ভাবছি, তাহলে 15 দিনে আমার হাতে আছে 2000 টাকা। তাহলে এই 2000 টাকাটাই শুরুতে, এই 2000 টাকা ইকুয়াল টু শুরুতে কত হাজার টাকা ছিল, 10,000 টাকা ছিল শুরুতে, ঠিক আছে। তো এখানে আবার গাঢ়ত্বে আসি, টি সময় টি সেকেন্ডে, টি সময় পরে এখন এর গাঢ়ত্ব হচ্ছে থার্ড ব্র্যাকেটে এ। এবার আমি রিক্যাপ করছি, প্রথমে চলে যাচ্ছি, টিটা যখন 0 ছিল তখন এটা কত ছিল, থার্ড ব্র্যাকেটে এটা কত ছিল, A0 ছিল। সেই কন্ডিশানটা আমি এখানে লিখেছি, মানে যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন এ ইকুয়াল টু, মানে যখন এখনকার টাইম কত ছিল, টি ইকুয়াল টু টি, যখন এই টিটা 0 ছিল, এখন গাঢ়ত্ব কত, এ, তখন এটা কত ছিল, A0 ছিল। তাহলে আশা করি পরিষ্কার হয়েছে, নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, না পরিষ্কার হলে আমাকে একটু জানাবে, আমি আবার দরকার হলে বলবো, বা ভিডিওটা বারবার দেখবে, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন এ ইকুয়াল টু কত ছিল, যখন টি ইকুয়াল টু 0, এটা যদি এখানে ফিরি তাহলে এটাও এখানে ফিরবো, যখন টি ইকুয়াল টু 0 তখন এ ইকুয়াল টু A0, ঠিক আছে। এবার এই কন্ডিশানটা আমরা এখানে পুট করতে চলেছি, এই সমীকরণটায় পুট করব। কীভাবে পুট করছি, আমি টি এর জায়গায় 0 বসাবো, তাই ডান দিকটা কী হচ্ছে, কে ইন্টু 0, কে ইন্টু 0 করলে কী পড়ে রইল, শুধু সি পড়ে রইল। বোঝা যাচ্ছে কি বলছি, মানে 3 নম্বর সমীকরণে, 3 নং সমীকরণে এই কন্ডিশানটা বসাইয়া পাই। 3 নং সমীকরণে যখন টি ইকুয়াল টু 0 তখন এ ইকুয়াল টু A0, এই কন্ডিশানটা আমরা বসিয়ে পাই। একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে বসাই কন্ডিশানটা, কি কন্ডিশান বসাচ্ছি, যখন টি সমান 0 তখন এর গাঢ়ত্ব কত ছিল, A0, ঠিক আছে। অতএব এই কন্ডিশানটা, এই মান দুটো এখানে বসাচ্ছি, তাহলে ভালো করেই বসাই, কেটে যাতে বুঝতে পারো। দেখো কি বসালাম, এর জায়গায় বসালাম A0, বাকি যেমন ছিল সেরকম, এই এ এর গাঢ়ত্বর জায়গায় বসালাম A0, আর টি এর জায়গায় বসালাম, 0, আর এর জায়গায় বসালাম A0, ঠিক আছে। আচ্ছা, তো কী দাঁড়ালো, ডান দিকে কে পড়ে রইলো, এটা 0 হয়ে গেল, সি পড়ে রইলো, আর বাঁ দিকে কে পড়ে রইলো, বাঁ দিকে পড়ে রইলো মাইনাস A0। তাহলে সি এর মান কত বেরোলো আমার, সি ইকুয়াল টু বেরোলো এ মাইনাস A0, সি ইকুয়াল টু বেরোলো মাইনাস A0, সি ইকুয়াল টু বেরোলো মাইনাস A0, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর সমীকরণ থেকে আমরা এটাকে কন্ডিশান চাপিয়ে বার করে নিয়ে, সি এর মানটাকে বার করে নিয়ে, সেই সি এর মানটা, সরি 3 নম্বর নয়, বারবার 3 নম্বর বলে ফেলেছি, এটা 2 নম্বর সমীকরণ, সরি আগেরগুলো 3 নম্বর যেটা বলেছি ওটা খেয়াল করে দেখবে, 2 নম্বর সমীকরণ। তো ঠিক আছে, 2 নম্বর সমীকরণে আমরা কি করছি, এই কন্ডিশানগুলো এবার বসাচ্ছি, ঠিক আছে। যার মানে কন্ডিশানটা বসানোর পর সি এর মানটা বসাচ্ছি। তাহলে 2 নং সমীকরণে, আগে যেটা 3 নম্বর বলেছি সেটা কিন্তু 2 নম্বর ছিল,
তোমরা বুঝতে হয়তো পেরেছো, এটাকে ইন্ডিকেট করছিলাম, কিন্তু আমি নাম্বারটা 3 বলে ফেলেছি, ওটা 2 নাম্বার। তাহলে 2 নং সমীকরণে সি ইকুয়াল টু -a0 বসাইয়া পাই। সি এর জায়গায় সি এর যেটা মান সেটা বসাবো এবার, ঠিক আছে। তাহলে এই যেমন ছিল সেরকম, বাঁ দিকটা ছিল -a, ডান দিকটা ছিল কেটি। আচ্ছা, এইখানে কি বসাচ্ছি, -a0। তাহলে কি দাঁড়াচ্ছে, a0টাকে এদিকে নিয়ে এলাম, a0 - a ইকুয়াল টু কেটি। তাহলে কি দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু বা কে ইকুয়াল টু লিখতে পারি, কে ইকুয়াল টু লিখে কেটি ইকুয়াল টু উল্টে নিলাম a0 - a, বোঝা গেল। কেটি ইকুয়াল টু দাঁড়ালো a0 - a। তাহলে কে ইকুয়াল টু কী দাঁড়ালো, আর লাইনটা বাড়ালাম না, এখানেই করে দিলাম। কে ইকুয়াল টু কী দাঁড়ালো, কে ইকুয়াল টু দাঁড়ালো a0 - a/t, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান বার করার সমীকরণ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলে দিতে পারি। এটা প্রতিষ্ঠা করতে দিতে পারে এইচএসে, যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। অনেক রকম কোশ্চেন হতে পারে, ঠিক আছে। 3 নং সমীকরণটি যেটা বেরোলো, এটা হলো শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণের এটা সমাকলিত রূপও বলা যেতে পারে, এটা হার ধ্রুবকের রাশিমালা বলা যেতে পারে। তো বিভিন্নভাবে এখানে কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। নোটে থাকলে তোমাদের এখন লেখার দরকার নেই, তো না নোট থাকলে তোমরা নোট করে নিতে পারো যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। বোঝা গেছে, কে ইকুয়াল টু a0 - a/t। তো এখান থেকে যদি ছোটোখাটো কিছু অঙ্ক দেয়, তোমায় এরকম দিতে পারে শূন্যক্রম বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দেবে, মানে শুরুতে তোমায় বলে দিবে যে 100 গ্রাম পার লিটার নিয়ে শুরু করা হয়েছিল, বা মোল পার লিটার, গ্রাম পার লিটার বলবে না হয়তো, মোল পার লিটার, ঠিক আছে। তো তোমার প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দেবে, মানে a0-র মান বলে দেবে, এর মান বলে দেবে, তোমাকে হয়তো হার ধ্রুবকের মান বার করতে দিতে পারে। তো এই ধরনের অঙ্ক হয়তো তোমরা ছায়া বা সাঁতরার বইতে বেশি পাবে না, বিশেষ কিছু পাবে না, কারণ শূন্যক্রম বিক্রিয়া থেকে সেই অর্থে বেশি অঙ্ক এখনও অবধি আসেনি কোনো বছর এইচএসে, সংখ্যাটা কম, এবং অঙ্কগুলো দেখতে পাচ্ছ খুবই ইজি, জাস্ট মান বসিয়ে বিয়োগ করে ভাগ করলেই বেরিয়ে যাবে। তাই এখান থেকে অঙ্ক সেই অর্থে বিশেষ দেয় না। তবে আমি তোমাদের সাজেস্ট করব যে টাইপ 3 বলে শূন্যক্রম বিক্রিয়ার অঙ্ক বলে কিছু অঙ্ক করে রাখার জন্য, কারণ দেয়নি মানে যে কখনো দেবে না তা কিন্তু নয়, দিতেই পারে, ঠিক আছে। তো এই গেল আমাদের শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমাকলিত রূপ বা হার ধ্রুবকের মান, যা হোক বলতে পারো। এটা গেল 1 নম্বর, ঠিক আছে। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর একটা প্রতিষ্ঠা করব, কি করব, সরি 2টা বারবার 3 হয়ে যাচ্ছে আজকে। 2 নম্বরে আমরা প্রতিষ্ঠা করব শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর রাশিমালা নির্ণয়। অর্ধায়ু, শূন্যক্রম বিক্রিয়ার কী বার করব আমরা, অর্ধায়ু। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রথম ক্রম বলো বা দ্বিতীয় ক্রম বলো, শূন্যক্রম বলো, খুবই ইম্পর্টেন্ট অর্ধায়ু। তো ফার্স্টলি আমায় জানতে হবে যে অর্ধায়ু জিনিসটা কি। অর্ধায়ুর সংজ্ঞা হচ্ছে কোনো বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়। কোনো বিক্রিয়া চলাকালীন যে সময়ে, মানে টাইমটাকে বলছি অর্ধায়ু, যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তাকে আমরা বলি অর্ধায়ু। আচ্ছা, সমীকরণটা কী ছিল একবার লিখি, হ্যাঁ, খুব ইজি, খুব ইজি, শুধু বুঝে নাও, খুব ইজি। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এ থেকে বি, ঠিক আছে। এবার এর গাঢ়ত্ব আমি হয়তো, এটা শূন্যক্রম বলে নয়, যে কোনো অর্ধায়ুর সংখ্যাটা সবার ক্ষেত্রেই একই। তো আমি এটাকে ধরো সাপোজ আমি এটাকে 50, এর গাঢ়ত্ব 50 নিয়ে স্টার্ট করেছি, এক্সাম্পল 50 এককের গাঢ়ত্ব নিয়েছি, ঠিক আছে। তখন টাইমটা কত ছিল, স্টার্ট করছি বিক্রিয়ার শুরুতে টাইমটা কত ছিল 0, কত নিয়ে স্টার্ট করেছি 50 নিয়ে। এইবার বিক্রিয়াটা চলছে 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 চলছে, হয়তো দেখলাম 5 সেকেন্ড পর এর গাঢ়ত্ব কমবে, অবশ্যই দেখলাম 35 হলো, চলছে চলছে, এই করতে করতে আমি দেখলাম 12 সেকেন্ডে এর গাঢ়ত্ব হলো 25, ব্যাস। এই 12 সেকেন্ডটা হচ্ছে ওই বিক্রিয়ার অর্ধায়ু, এই 12 সেকেন্ডটা হয়ে গেল ওই বিক্রিয়ার টি হাফ।
এই 12 সেকেন্ডটা হয়ে গেল ওই বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে অর্ধায়ুর সংজ্ঞা কি? খুব ইজি, এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। তাহলে যে টাইমটা লাগলো প্রারম্ভিক গাঢ়ত্বটাকে অর্ধেক হতে, যে টাইমটা লাগলো, 0 থেকে স্টার্ট করেছিলাম 5 সেকেন্ড, মানে চলছে 0 1 2 3 4 5 6 7 8, 12তে গিয়ে দেখলাম প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক গাঢ়ত্ব হয়ে গেছে। এই গাঢ়ত্বটাকে অর্ধায়ু বলছি না, যে সময়টা লাগলো এই অর্ধেকে পৌঁছতে, যে সময়টা লাগলো সেই সময়টাকে আমরা বলছি অর্ধায়ু। বোঝা গেছে আশা করি? তার মানে প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক হবে যে সময়, তাহলে সেইটাকে আমরা বলছি সেই বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে এখানে তোমাদের আমি প্রথমে খুব শুরুতে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে A0টা কি আর এটা কি। A0টা কি? A0টা কিন্তু হচ্ছে কি, A0টা 0 দিয়ে লেখা মানে t সমান 0তে। A0টা হচ্ছে আমাদের প্রারম্ভিক গাঢ়ত্ব। A0টা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। আর এটা কি? এটা হচ্ছে মানে ফাইনাল গাঢ়ত্ব, মানে এখনকার যে গাঢ়ত্ব, টি মানে টি সময় পরে যে গাঢ়ত্ব। বোঝা গেছে? তো বিক্রিয়াটা চলছে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 16 সেকেন্ডের মাথায় যে গাঢ়ত্বটা, 17 সেকেন্ডের মাথায় যে গাঢ়ত্বটা, মানে কন্টিনিউয়াসলি চলার পর যে গাঢ়ত্বটা থাকছে রিমেনিং, সেই গাঢ়ত্বটা হচ্ছে এ, মানে টি সময় পরে যে গাঢ়ত্ব সেটা হচ্ছে এ। আচ্ছা যদি আচ্ছা এটাকে একটু ঘুরিয়ে লিখি, তাহলে টি ইকুয়াল টু কী হলো? A0 মাইনাস এ ডিভাইডেড বাই কে। এবার যদি টিটা টি হাফ হয়, মানে সময়টা যদি অর্ধায়ুর সময় হয়, এবার অর্ধায়ু কাকে বলবো? যদি এইটা মানে টাইমটা যদি অর্ধায়ু হয় তাহলে নিশ্চয়ই এ সমান হবে A0/2। বোঝা গেল? মানে অর্ধায়ুকে আমরা কীভাবে লিখি? অর্ধায়ুকে আমরা লিখি অর্ধেক আয়ু, অর্ধায়ুকে আমরা লিখি টি হাফ দিয়ে। টি হাফ সময়টা এমন একটা সময় যে সময়ে এখনকার গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হয়ে যাবে। তাহলে টাইমটাকে আমরা যদি বলি টি হাফ, তাহলে টি সমান যদি টি হাফ বলি, মানে আমরা এখনকার টাইমটাকে যদি ধরে নিই এটা অর্ধায়ু, তাহলে আমাদের এটাও ধরতে হবে যে এখনকার গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে গেছে। তো বোঝা গেল? মানে আমরা যদি, আবার বলছি, আমরা যদি সময়টাকে অর্ধায়ু বলি, অর্ধায়ু ব্যাপারটা বুঝতে হবে। আমি বলছি যে 10 সেকেন্ডটা অর্ধায়ু, আমি ধরো বললাম একটা বিক্রিয়া 10 সেকেন্ড হচ্ছে অর্ধায়ু, যার প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল A0, আমি বললাম 10 সেকেন্ড অর্ধায়ু, তার মানে 10 সেকেন্ড পরে এ সমান হয়ে যাবে, তাই তোকে অর্ধায়ু বলছি, অর্ধেক আয়ু। তার মানে আমি এখানে ধরে নিচ্ছি যদি এখনকার সময়টা অর্ধায়ু হয়, তাহলে টি ইকুয়াল টু যদি টি হাফ হয়, মানে টাইমটা যদি অর্ধায়ু হয়, তাহলে এখনকার গাঢ়ত্বটা কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখনকার গাঢ়ত্বটা যখন অর্ধায়ু সময় বসাবো আমরা এই সমীকরণে, যখন টি এর জায়গায় অর্ধায়ু সমীকরণ বসাবো, টি এর জায়গায় যখন অর্ধায়ু বসিয়ে দিলাম, মানে অর্ধায়ুর সময় যখন বসাচ্ছি, তাহলে তার আয়ুও নিশ্চয়ই অর্ধেক হয়ে গেছে। তাহলে এ ইকুয়াল টু কী হয়ে গেছে? A0/2। ঠিক আছে? তাহলে টি হাফ ইকুয়াল টু কী হয়ে গেল? একটা গোটাকে হাফ দিয়ে বিয়োগ করছি, তাহলে A0/2 হলো। ভেরি ভেরি ভাইটাল ইকুয়েশন ফর এইচএস প্রতিষ্ঠা। বোঝা গেল? তাহলে টি হাফ ইকুয়াল টু কী হয়ে গেল? A0/2K। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমাকে বিভিন্ন রকম কোশ্চেন দিতে পারে। কী কী দিতে পারে আমি অবশ্যই কোশ্চেনের লিস্ট একটা করে দেবো। থিওরিটিক্যাল শূন্যক্রম বিক্রিয়া থেকে কী কী কোশ্চেন হতে পারে আমি অবশ্যই একটা লিস্ট করে দেবো। তবু এখানে আমি বলছি তোমার এরম দিতে পারে যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণটি প্রতিষ্ঠা করো, তাহলে এইটা। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ প্রতিষ্ঠা করতে বললে আমরা কি এইটুকু করব, নাকি শুরু থেকে আগে এটাকে প্রতিষ্ঠা করে তারপর এটাই আসবো? ওইটার জন্য আমি বলবো যে শুরু থেকে প্রতিষ্ঠাটা ভালো, ছেলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শুরু থেকে প্রতিষ্ঠাটা করে এটাই আসাই ভালো। কারণ এইটুকুর জন্য হয়তো 2 মার্কস নাও দিতে পারে, হাফ নাম্বার কেটে নিতে পারে, তো ওটাকে করে আসতে হবে। এছাড়াও মানে প্রশ্নের মারপ্যাঁচ দেখে, প্রশ্নের ভাষার মারপ্যাঁচ দেখে তোমরা একটু আইডিয়া করে নিতে পারবে। ধরো এই কোশ্চেনটা 1 মার্কস দিয়েছে, তাহলে আমি নিশ্চয়ই শুরুটা করব না, আমি এখান থেকে এইটুকু করব। তো সুতরাং ওটা পরে যখন আবার কোশ্চেন অ্যান্সার লেখার ডিসকাস হবে তখন আরও জিজ্ঞেস করলে আমি বলে দেবো। তো তোমাদের নাম্বার অনুযায়ী করতে পারো। এখন তোমরা প্র্যাকটিস করছো, যদি বলো অর্ধায়ু সমীকরণটি প্রতিষ্ঠা করো, তুমি একদম কেটা প্রতিষ্ঠা, ছোট্ট তো কেটা প্রতিষ্ঠা করে এটাই চলে আসবে। ঠিক আছে? এই কোশ্চেন আরও কত ভ্যারাইটিস অফ কোশ্চেন হয় দেখো এখান থেকে। তোমায় বলতে পারে যে দেখো এটা থেকে একটা কি কনক্লুশনে আসতে পারছি, দেখো এটা থেকে একটা এই কনক্লুশনেও আসতে পারি আমরা। এটা তো ধ্রুবক,
1/2 এটা তো ধ্রুবক, তাহলে টি হাফ সমানুপাতিক কী হয়ে গেল, টি হাফ সমানুপাতিক A0 হয়ে গেল। তাহলে বোঝা গেল। তো এইরকমও তাহলে কোশ্চেন বলতে পারে যে দেখাও বা প্রমাণ করো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। ট্রিকি কোশ্চেন দিতেই পারে এরকম কোশ্চেন, তখন তোমরা এইটুকু করে বসে থাকলে এইটুকু লিখলে না, অসুবিধা আছে, তো এরকম দিতে পারে। তাছাড়াও এই টাইপেরই দিতে পারে। তাছাড়া এই কোশ্চেনটাকে আর অতটা ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়, এটাকে এইরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো এবার এখান থেকে কীরকম অঙ্ক হতে পারে, অঙ্ক আমি অবশ্যই দেবো। কীরকম অঙ্ক হতে পারে, এটা টাইপ 3 অঙ্কেতে আমরা ঢোকাবো। কীরকম অঙ্ক হতে পারে, তোমাকে প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিল, ঠিক আছে, একটা টি সময় পরে কিছু একটা গাঢ়ত্ব বলে দিয়েছে, তো সেখান থেকে আমাদের কাজ হবে প্রথম কেটাকে বার করা। ঠিক আছে, ভালো করে বোঝো। তোমায় হয়তো প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিয়েছে 50, 5 সেকেন্ড পরে তোমায় গাঢ়ত্ব বলে দিয়েছে 30, সেইটাকে তুমি কি করবে, 50 - 30 বাই আগের ফর্মুলাটা দিয়ে, এটা দিয়ে 50 - 30 বাই 5 সেকেন্ড করে তুমি কার মান পেয়ে যাবে, কে এর মান পেয়ে যাবে। এবার সেই কেটাকে এখানে বসিয়ে তুমি অর্ধায়ু বার করতে পারবে। মানে আমি বলতে চাইছি এরম অঙ্ক দিতে পারে যে এই দুটো গাঢ়ত্ব বলে দিল, সময়টা বলে দিল, আগে কে এর মানটা বার করে নিলে সেই কে এর মানটাকে এখানে পুট করার পর টি হাফটা বার করলে, দুটোকে মার্চ করে অঙ্ক দিতেও পারে। ক্লিয়ার? তাহলে টি হাফ সম্পর্কে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে যাব আর একটাই এখানে আছে ভাগ, আর একটা ডেরিভেশন আছে, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়। মানে একটা শূন্যক্রম বিক্রিয়া কখন কমপ্লিট হবে, শূন্যক্রম বিক্রিয়ার কমপ্লিট হওয়ার সম্পূর্ণ হবে কখন, টোটাল শূন্যক্রম বিক্রিয়াটা কখন কমপ্লিট হবে। ঠিক আছে, তো কমপ্লিট হওয়ার জন্য সময়টা জানতে চাইতে পারে। তো হেডিং আকারে যদি আমরা দিই তাহলে কি দিতে পারি, যে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়। তোমায় বলবে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়ের রাশিমালাটি নির্ণয় করো। ঠিক আছে, খুব ইজি, খুব ইজি। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট, এই ছিল বিক্রিয়া। ওকে, তো কে ইকুয়াল টু কি ছিল, A0 - A ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো একটা বিক্রিয়া কমপ্লিট হওয়া মানে কি, মানে এটা শেষ হয়ে গেছে, বিক্রিয়াটা কমপ্লিট হওয়া মানে কি। আচ্ছা, টি সমান যখন 0 ছিল তাহলে এর গাঢ়ত্ব কত ছিল, A0, টি সমান টিতে এর গাঢ়ত্ব ছিল A। ঠিক আছে, তো বিক্রিয়া কমপ্লিট, কমপ্লিট মানে কি, কমপ্লিট মানে এটা নিশ্চয়ই শেষ হয়ে গেছে, কমপ্লিট মানে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। স্টপ কখন হবে, যখন এই এর গাঢ়ত্বটা আস্তে আস্তে A0-তে ছিল, যত সময় যাবে আস্তে আস্তে কমবে, প্রোডাক্ট আস্তে 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 বাড়বে, কমতে 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 যখন এর গাঢ়ত্বটা মানে রিমেনিং অবশিষ্ট এ যখন আর থাকবে না, মানে এর গাঢ়ত্ব যখন শেষ, তখন বিক্রিয়াটা কমপ্লিট। আমি ধরে নিচ্ছি বিক্রিয়াটা কমপ্লিট হতে সময় লাগে টি ড্যাশ, বিক্রিয়াটা কমপ্লিট হতে আমি ধরে নিলাম সময় লাগে টি ড্যাশ। তো যদি বিক্রিয়াটা কমপ্লিট হয় তাহলে কন্ডিশনটা কি দাঁড়াবে, বিক্রিয়াটা তখনই কমপ্লিট হবে যখন এর A0টা 0 কিন্তু কখনো ভেবো না, A0 0 নয়, A0 হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, যেটা আমি নিয়ে শুরু করেছি, ওটাকে আর পাল্টাতে পারবো না। 50 দিয়ে শুরু করেছি, A0 সবসময় 50ই বসবে। কিন্তু এটা কি, এটা হচ্ছে এখনকার গাঢ়ত্ব। তাহলে এখনকার গাঢ়ত্বটা যদি শেষ হয়ে যায়, এখনকার গাঢ়ত্বটা যদি 0 হয়ে যায়, তাহলে বলবো বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ধরে নিচ্ছি বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে টি ড্যাশ। তাহলে টি ড্যাশে কমপ্লিট যদি হয় বিক্রিয়াটা, তাহলে এর গাঢ়ত্ব কত হবে, 0 হয়ে যাবে। এর গাঢ়ত্ব 0 হওয়া মানে এটা শেষ হয়ে গেল, বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সেই মানগুলো এখানে, সেই কন্ডিশনটা এখানে বসাই। এই যে কমপ্লিট হওয়ার জন্য কত সময় লাগবে, এই সময় লাগবে, বিক্রিয়াটা কমপ্লিট হতে টাইম লাগবে A0/K। এই হচ্ছে একটা বিক্রিয়ার কমপ্লিট হওয়ার সময়। বুঝতেই পারছো কমপ্লিট হওয়ার সময়টা কার সাথে সমানুপাতিক, প্রারম্ভিক গাঢ়ত্ব। এটা কমন সেন্স,
যত বেশি বেশি আমি প্রারম্ভিক গাঢ়ত্বতে যত বেশি পরিমাণ নেব তত কমপ্লিট হতে আমার কী লাগবে, বেশি সময় লাগবে। প্রারম্ভিক গাঢ়ত্বের মান যত বেশি হবে বিক্রিয়াটা কমপ্লিট হতেও কী হবে, তত বেশি টাইম লাগবে। তাহলে এখান থেকে কী ধরনের কোশ্চেন দিতে পারে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে একটি শূন্যক্রম বিক্রিয়ার সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় রাশিমালাটি প্রতিষ্ঠা করো। সেটা আগের মতোই বললাম, এটা প্রতিষ্ঠা করে করতে পারো বা এইটুকু করতে পারো, 1 নম্বর দিলে ছোট করে দেবে। করার আগে এখানে সবসময় লিখবে যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি হলো, এটা হার ধ্রুবক, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি হলো বলে ধরে নেবে। সাইডে A0টা কি, এটা কি, টিটা কি বলে দেওয়ার পর ধরে নেবে যে মনে করি টিটার সময় বিক্রিয়াটি কমপ্লিট হয়, এইভাবে লিখে তোমরা এটা করে ফেলতে পারো। এছাড়া এখানে যদি একটু ট্রিকি কোশ্চেন দেয়, ধরতে পারবে না এই টাইপের যদি কোশ্চেন দেয়, এরম কোশ্চেন দিতে পারে যে শূন্যক্রম বিক্রিয়ার সম্পন্ন হওয়ার সময় তার প্রারম্ভিক গাঢ়ত্ব এবং হার ধ্রুবকের অনুপাতের সমান, এরমও কোশ্চেন দিতে পারে। শূন্যক্রম বিক্রিয়ার সম্পূর্ণ হওয়ার সময় তার প্রারম্ভিক গাঢ়ত্ব এবং হার ধ্রুবকের অনুপাতের সমান, এটা একটা কোশ্চেন হতে পারে ঘুরিয়ে যদি দেয়। তো এই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার 3টে ডেরিভেশান যেগুলি আমরা করে ফেললাম এবং তাদের রাশিমালা নির্ণয়গুলো দেখলাম, আশা করি করতে পারবো, অঙ্ক দিলেও এখান থেকে পারবে। তো এরপরে যেটায় চলে যাব যে শূন্যক্রম বিক্রিয়ার থেকে কিছু লেখচিত্রে চলে যাব। 3টে লেখচিত্র আমরা করব। একটা লেখচিত্র করব বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব। এই অ্যাক্সিসটাই হচ্ছে বিক্রিয়ার হার মানে রেট অফ রিয়াকশান, আর এটাই হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, গাঢ়ত্বকার বিক্রিয়কের গাঢ়ত্ব। ঠিক আছে, বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস মানে হার ভার্সেস গাঢ়ত্ব। এই যদি লেখচিত্রটা টানি তাহলে আমরা কি জানি, আমরা সমীকরণটাকে লিখি আর ইকুয়াল টু কে ইন্টু গাঢ়ত্ব টু দি পাওয়ার কত 0। তাহলে কী সমীকরণ, আর ইকুয়াল টু কে, তাই তো। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ, শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণে দেখো কোথাও গাঢ়ত্ব নেই, গাঢ়ত্ব কথাটা কোথাও নেই। তার মানে বিক্রিয়ার হার, শূন্যক্রম বিক্রিয়ার হার তার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, হারটা নির্ভর করবে না। তাহলে হার যদি না নির্ভর করে তাহলে লেখচিত্রটা কীরকম হবে, বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ুক বা কমুক ওর হার কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? তাহলে হারটা, বিক্রিয়ার হারটা কী হচ্ছে, কনস্ট্যান্ট, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। এরপরে আমরা নেক্সট আরেকটি গ্রাফে চলে যাব। কোন গ্রাফে যাব, আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব ও সময়ের একটা রাশিমালা বার করার চেষ্টা করি। বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস সময়, বিক্রিয়কের গাঢ়ত্ব মানে এ ভার্সেস সময়, বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস টাইম, প্রারম্ভিক গাঢ়ত্ব না, বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস টাইম। তো দেখি কীভাবে হচ্ছে। আগে সমীকরণ ছাড়া তো আন্দাজে কিছু করা যায় না, মুখস্থ খবরদার করবে না, সমীকরণ বার করে করবে। এই ছিল এদের সমীকরণ, মানে যাদের গ্রাফটা টানছি, যার ভার্সেস গ্রাফ টানছি তাদের মধ্যে কি রিলেশন সেটাই আমি চলে গেলাম। দেখো এটা এলো, ঠিক আছে। এবার আমি এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, কেটিটাকে এদিকে আনছি, এটা হলো। এবার উল্টো করে লিখছি, কেটিটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখছি, মাইনাস কেটি প্লাস A0। হ্যাঁ, বোঝানোর জন্য আমার সমীকরণটা রেডি, কিছুই করিনি, এটাকে একটু মডিফাই করলাম। কেন মডিফাই করলাম, কারণ আমার অ্যাক্সিসে কে আছে, আমার ওয়াই অ্যাক্সিসে আছে এ, আর আমার এক্স অ্যাক্সিসে আছে টি। হলো, তাহলে এবার এটাকে ভাবো, আমরা পড়েছি নিশ্চয়ই সরল লেখায়, এটাকে ওয়াই ভাবছি, এটা কি, এটা এক্স অ্যাক্সিসে আছে, টিটা এক্স অ্যাক্সিসে আছে, তাহলে এই জিনিসটা কি হলো, মাইনাস কেটা হচ্ছে এখানে, এটা কি হলো সি। তোমরা দেখো সরলরেখার সমীকরণ পড়েছো, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে কে আছে, থার্ড ব্র্যাকেটে এ। তাহলে পুরো এই সমীকরণটার মতো করে আমরা লিখতে পারলাম ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এখানে ওয়াই কোনটা, থার্ড ব্র্যাকেটে এ, এর গাঢ়ত্ব ওয়াই অ্যাক্সিসে আছে, তাহলে এটা ওয়াই। আচ্ছা, এক্স অ্যাক্সিসে কে আছে টি, তাহলে এটা হচ্ছে টি, এটা হচ্ছে এক্স, তাহলে এটা এক্স। তাহলে এর সামনে যে আছে সে হয়ে গেল এম, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট সি।
এটা কেন কনস্ট্যান্ট? বিক্রিয়কের গাঢ়ত্ব তো কনস্ট্যান্ট, আমি একবার যেটা নিয়ে শুরু করছি সেটাই তো বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এটা y = mx + c এই সমীকরণকে স্যাটিসফাই করছে, পুরো এই সমীকরণের মতো দেখতে। এবার তোমরা নিশ্চয়ই ম্যাথামেটিক্সে পড়েছো যে m এর মান যদি নেগেটিভ হয় তাহলে নিশ্চয়ই গ্রাফটা স্লোপটা এইরকম হয়, তোমরা জানো। আর যদি y = mx + c, এখানে m এর মানটা কত? নেগেটিভ। m এর মানটা নেগেটিভ হলে এরম হয়, এটা যদি পজিটিভ হতো এরম হতো। তো বোঝা গেল y = mx + c, তাহলে গ্রাফটা হবে এখানে। এখানে নতি কত হচ্ছে? এখানে নতি হচ্ছে -k, mটা নতি, তাহলে এখানে নতি হচ্ছে -k। ঠিক আছে, তো হয়ে গেল। আর একটা গ্রাফ করব, তাহলে শূন্যক্রম বিক্রিয়াটা টোটাল আমাদের কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব লাস্ট আজকের যে গ্রাফ, অর্ধায়ু ভার্সেস প্রারম্ভিক গাঢ়ত্ব। গ্রাফগুলো কিন্তু মুখস্থ করবে না, বুঝে বুঝে আঁকবে, তাহলে যে কোনো গ্রাফই দিলে মোটামুটি আঁকার চেষ্টা করা যাবে। অর্ধায়ু ভার্সেস প্রারম্ভিক গাঢ়ত্ব, যারই গ্রাফ বার করতে দিক, আমরা যদি তাদের রিলেশনটা না লিখি তাহলে কিন্তু জীবনেও আমরা গ্রাফটা আঁকতে পারবো না। অর্ধায়ু ভার্সেস প্রারম্ভিক গাঢ়ত্ব দিয়েছে, তাহলে আমি অর্ধায়ুর মানটা, অর্ধায়ুর সঙ্গে প্রারম্ভিক গাঢ়ত্বের সম্পর্কটাকে লিখলাম, সেটাকে আরেকটু মডিফাই করে লিখে, দেখুন মডিফাই করে লিখলাম। t½ = কী লিখলাম? 1/2k ইন্টু a0, 1/2k ইন্টু a0। দেখো এটা y অ্যাক্সিস বরাবর আছে, তাহলে y = এটা x অ্যাক্সিস, x, আর এটা হচ্ছে m। সিটা এখানে নেই, তার মানে সরলরেখাটি কী হবে? মূলবিন্দুগামী। এখানে দেখো, এখানে স্লোপটা কি ধনাত্মক আছে, কিন্তু স্লোপটা, তার মানে এখানে কিন্তু এই রকম হবে গ্রাফটা। এবং এখানে c0, c এর মান নেই, তার মানে এখানে মূলবিন্দুগামী একটা সরলরেখা আমরা পাবো, কেন্দ্রগামী সরলরেখা পাবো। বুঝে গেল? তাহলে মূলবিন্দু দিয়ে ঠেকিয়ে দিই, মূলবিন্দুগামী আমরা একটা সরলরেখা পেলাম। এখানে নতি কত? এখানে নতি হচ্ছে 1/2k, তো 1/2k নতি, তাই t½ ভার্সেস বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্রটি এই টাইপের হলো। তো শূন্যক্রম বিক্রিয়ার যাবতীয় যা কাইনেটিক্স তোমাদের আছে টোটালটা হয়ে গেল। এছাড়াও যদি তোমরা কোনো গ্রাফ পাও, প্র্যাকটিস করবে। গ্রাফের প্র্যাকটিসের যেভাবে আমি ধরনগুলো দেখালাম, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কীভাবে ওটাকে স্ট্রেট লাইনের ফর্মুলা মানে সমীকরণে যদি ফেলা যায় তাহলে আমাদের সুবিধা, এক্সপোনেনশিয়াল বাদ দিয়ে। যদি ওগুলো মোটামুটি স্ট্রেট লাইনের ইকুয়েশানে মিলে যায়, তোমরা বুদ্ধি করে y = mx + c তে সাজিয়ে নিলেই কোনটা কি বসিয়ে দিতে পারবে। তো এইভাবে তোমরা শূন্যক্রম এই বিক্রিয়ার যে কাইনেটিক্স, এটা ভালো করে রেডি করবে, টাইপ 3 কিছু অঙ্ক করবে, তারপরে আবার আমাদের ডে 5 ক্লাসে দেখা হবে। যদি কোনো ডাউট থাকে, কোনো রকম অসুবিধে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা অন্য কোনো উপায় থাকলে জানাতে পারো আমাকে। আর যদি আজকের ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট অবশ্যই দেবে, যাতে আরও উৎসাহিত হয়ে আমি আরও বেশি বেশি ভিডিও সুন্দর করে তৈরি করতে পারি। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।